ফিলিস্তিন ইস্যুতে জেদ্দায় ওআইসি নেতাদের সঙ্গে বাংলাদেশের জরুরি বৈঠক। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন। আবার তথ্য প্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীনতা জোরদারের কথা তথ্যমন্ত্রীর। আধুনিক প্রযুক্তি নির্ভর গণমাধ্যম ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ সরকারের। ঘরে ঘরে ইন্টারনেট, বিমানবন্দর ও দ্রুতগতির যানেও ফ্রি ওয়াইফাই পরিকল্পনার কথা জানিয়েছেন তথ্য প্রযুক্তি মন্ত্রী। সীমান্ত সংঘাত ফিরে পাল্টাপাল্টি হামলা, বাড়ছে আঞ্চলিক উদ্বেগ। পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা কমাতে সংলাপের প্রস্তাব ইরানের। এবং ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচে পাকিস্তানের ভাগ্য, নিউজিল্যান্ডের জয় মানে পাকিস্তানের বিদায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকা সহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল সাতক্ষীরা এবং রিক্টার স্কেলে এর মাত্রা ৫.৪। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এসব তথ্য জানান। ফারজানা সুলতানা বলেন, ভূমিকম্প মাঝারি ধরনের। সাতক্ষীরার আশাশুনিতে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এটি ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ১৮৮ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে। এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, উৎপত্তি স্থলে ভূমিকম্পের মাত্রা ৫.৩। ফিলিস্তিন ইস্যুতে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় ওআইসি সচিবালয়ে হয় এসব বৈঠক। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এল খেরজি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মদু। বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে তারা শুভেচ্ছা জানান। তাদের বিশ্বাস, নতুন নেতৃত্বের হাত ধরে শীঘ্রই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে বাংলাদেশে, ঘটবে উত্তরোত্তর উন্নয়ন। তাছাড়া ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান একই থাকবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন জানান তারা। আগামী ২রা জুন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশের পক্ষে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। পবিত্র রমজান মাসের দ্বিতীয় শুক্রবার ও সরকারি সাপ্তাহিক ছুটির দিন আজ। রোজা শুরুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও চড়া লেবু, শসা ও বেগুনের দাম। বাজার ঘুরে দেখা যায়, প্রতি হালি লেবু এখনও বিক্রি হচ্ছে ৪০ থেকে ৮০ টাকা মূল্যে। এছাড়া শসা ৭০ থেকে ৮০ টাকা আর বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা করে। তবে ভিন্ন চিত্র ছিল আদা, পেঁয়াজ, রসুনের দামে। গেল কয়েক সপ্তাহের তুলনায় আলুর দামে বড় ধস নেমেছে। বাজারে ৭ কেজি আলু বিক্রি হচ্ছে ১০০ টাকা আর ৩ কেজি পেঁয়াজ ১০০ থেকে ১২০ টাকা করে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এদিকে স্থিতিশীল ছিল মুরগির বাজার। গত বছরের তুলনায় এই বছরের সবজির দাম কিংবা না, গত বছরের যে সবজির দামটা মনে হয় একটু বেশি। পেঁয়াজের দামটা গত বছরের চেয়ে কম আছে। গত বছরের চেয়ে এবার পেঁয়াজের দাম কম নাকি বেশি? না, কম। 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 আচ্ছা, এই আপনি তোকে বলছিলেন, অভিযোগ করছিলেন সবকিছুর দাম বেশি কেন, কি মনে হয় এখন দাম বেশি? বাজার এটা- করছে না? না, মনে হয় না। বাজার নিয়ন্ত্রণ করলে তো বাজারে তো সাপ্লাইয়ের তো কমতি নাই। আজকে যদি কোনো একটা জিনিসের সাপ্লাই কমতি থাকতো, তাহলে আমি ধরে নিতাম যে সাপ্লাই নেই, এই জন্য দাম বাড়তি। আপনি সাপ্লাই তো অ্যাভেলেবেল এবং সব জায়গায় অ্যাভেলেবেল। এরকম না যে ২-১টা দোকানে আছে আর ২-১টা দোকানে, সব দোকানেই তো অ্যাভেলেবেল। বেচতে গেলে দাম নাই, কিনতে গেলে দাম। বুঝলেন, এখন বর্তমান বাজার অবস্থায় পেঁয়াজ খুব সস্তা, ৪০ টাকা অন্য জিনিসের তুলনায় আমার কাছে মনে হয়। হ্যাঁ, কিন্তু যেমন দেখা যাচ্ছে, একটা শসার দাম পেলাম ১৫০ টাকা কেজি চাইলো, একটা মাছ ১২০০ টাকা ১৪০০ টাকা কেজি চাইলো। সেই হিসাবে পেঁয়াজের দাম অনেক সস্তা আমি মনে করি। রসুন তো আরও সস্তা, রসুন বোধহয় ৮০ টাকা কেজি নাকি, আরও সস্তা, কারণ চাষিরা মারা যাচ্ছে। আলু ১৫ টাকা ১০০ টাকা কেজি।
চাষিরা মারা যাচ্ছে, চাষিদের নিয়ে কেউ চিন্তা করে না, সব বড় বড় কথা বলে বড় বড় লোকদের জন্য, গরিবের জন্য কেউ নেই। মানে চাষিরাও বিপাকে, আবার 40 টাকা কেজি কিনে কারো কম দেন, 120 টাকা কেজি থাকে আগামী বছর, এটা কয় না, একবারও না। আবার কয় যে লেবু দাম বেশি, লেবু শীতের দিন লেবু হয় কোন 20 টাকা কেজি, এরপরও দাম বেশি কইব কাস্টমার। ভাই লেবুটা তো শীতের দিনে কম হয়, এই কারণে দাম বেশি। কিন্তু এই যে লেবু আমদানি কম হলে 120 দাম টাকা বাড়বে না। যে দাম ছিল, এটা কি যৌক্তিক? লেবু আপনার গাছে হয় শীতের দিন কম, আপনি গরমের দিন আসলে 10 টাকা নিয়ে ওই সময় তো আর বলবো না আপনারে 10 টাকা সময় কই বলবো তুই 10 টাকা দিয়ে কিনছি, আপনারা ভুলেও বলবো না, কারণ 40 টাকা কয়ে গেছে বা 120 টাকা লেবু গাজর কত কিনছি। গাজর? এর আগে ভুলেও কইবো না, অসম্ভব। শসা রোদে পড়তে হবে 120, আর শসা বেশি 50 টাকা কেজি, এটা কোনে তারপরে বেশি এই যে কইলা 20 টাকা কেজি, এখন 40 টাকা। কৃষক মরে যাক, লাভ নাই, হ্যাঁ গো হস্তা দরকার। না, কিন্তু কাস্টমারেরও তো আসলে পরিশ্রমের টাকা 100 তারপরে ভাই বর্তমান সবজি নরমাল দাম আছে টাকা কি লেবু আসলে আর্ধেক কিনা খেতে ভাই, লেবু তো উৎপাদন কম, উৎপাদন কম, আপনি না খান লেবু। এই যে ভাই ঠিক কথা কইছে। অন্য জায়গায় যান, এমনি মানুষের মাথা গরম আছে। না না, এটা আপনি বলেন, আপনার অভিযোগ ভাই, বলেন। আমাকে কোনো অভিযোগ নাই, আমাকে অভিযোগ যেখানে অভিযোগ আছে ওখানে যান। না না, আমি তো আমার কাজ করছি। এতদিন ধরে মফ করছে, মানে অভিযোগ করতে পারেন নাই, একদিন মফ করছে অভিযোগ করতে পারেন নাই। শীত মৌসুম শেষে চলছে বসন্তকাল, ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। ফেব্রুয়ারি মাস জুড়ে আরামদায়ক আবহাওয়া বিরাজ করলেও মার্চের শুরু থেকে তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 1 মার্চ থেকে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া মার্চের প্রথম সপ্তাহে রাতের তাপমাত্রা ওঠানামা করতে পারে, এরপর ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জাগো নিউজকে বলেন, তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। গতকাল সন্দ্বীপে ছিল সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস। মার্চের শুরু থেকে গরমের অনুভূতি বাড়বে। এখন যেহেতু বসন্ত মৌসুম, মার্চের শেষার্ধে গরম আরও বাড়তে পারে। তিনি জানান, মার্চের শুরুর দিকে সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.1 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিক সহ সব অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে। শুক্রবার বরিশাল সার্কিট হাউসে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি বলেন, সামগ্রিক গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আধুনিক ব্যবস্থার মধ্যে আনতে চাই। আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকোসিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সঙ্গে যুক্ত হতে পারেনি এখনো। আমাদের তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছে, যে আমলে তখন তথ্য প্রযুক্তি ভিত্তিক গণমাধ্যম ছিল না। আবার এখন যে ধরনের তথ্য প্রযুক্তি ভিত্তিক গণমাধ্যমের প্রসার তৈরি হয়েছে, এর সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার তাও এতদিনে হয়ে ওঠেনি। আমি দায়িত্ব নিয়েছি সরকারের নীতি নির্ধারণী সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করব। সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি এবং সে কারণেই শুধুমাত্র বিশেষ কোনো অনলাইন বা ইলেকট্রনিক অথবা প্রিন্ট এভাবে ভাগ না করে আমরা একটু পিছিয়ে আছি এই আধুনিক যে প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং এই ইকোসিস্টেমের মধ্যে আমরা আমাদের নতুন গণমাধ্যমের মধ্যে যুক্ত হতে পারিনি এখনো। আমাদের তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছে সেটা যে আমলে, তখন এই ধরনের তথ্য প্রযুক্তি ভিত্তিক গণমাধ্যম ছিল না। আবার এখন যে ধরনের তথ্য প্রযুক্তি ভিত্তিক এবং নতুন কমিউনিকেশন টেকনোলজি ভিত্তিক গণমাধ্যমের যে প্রসার তৈরি হয়েছে, এটার সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার তাও এতদিনে হয়ে ওঠে নাই। তো আমি কেবল দায়িত্ব নিয়েছি, আমি মন্ত্রণালয় তারপরে সরকারের নীতি নির্ধারক সবার সঙ্গে আলাপ আলোচনা করে ধীরে ধীরে আমরা জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব, তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বর্তমান যুগে আইসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। আমরা প্রতিটি ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই। প্রধানমন্ত্রী আমাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, এমনকি দ্রুত গতির হাইস্পিড যানবাহনগুলোতেও ফ্রি ওয়াইফাই সুবিধা নিশ্চিত করার জন্য। শুক্রবার টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন 3টি বড় বড় টেক পার্কে কিভাবে বিনিয়োগ বাড়াতে হবে। আমরা চেষ্টা করছি বিদেশ থেকে বিনিয়োগ আনার জন্য। আইটিসি একটা মানে কি বলবো, এখনকার যুগে সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট সেক্টর। মাননীয় প্রধানমন্ত্রীর অনেক প্ল্যান আছে এই আইটি সেক্টরকে নিয়ে। আমরা অনেক জব ক্রিয়েট করতে চাই এবং ইন্টারনেটটা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। কদিন আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমরা এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, এমনকি হাই স্পিড গাড়িগুলিতে ফ্রি ওয়াইফাই অ্যারেঞ্জমেন্ট করার জন্য, এবং উনি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়াতে আমরা হয়তো খুব তাড়াতাড়ি এটা চালু করে দিব। এই টাঙ্গাইলেও কিছু করতে চাই। আমাদের এখানে জানেন আমাদের আরেকজন মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী আছেন, সালাউদ্দিন টুকু ও আছে। আমরা টাঙ্গাইলকে আমরা দুজনে বসেই সালাউদ্দিন টুকুর সাথে কথা বলে এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে কি করা যায়, শুধু কি বলে আমাদের প্রায় 12টা উপজেলা আছে, প্রত্যেকটা উপজেলাতে কোথায় কি করা যায়, আইসিডি পার্কের কথা চিন্তা করতে পারি আমরা। রমজান এলেই ইফতারের অন্যতম অনুষঙ্গ হয়ে ওঠে ফল। তবে এবার হবিগঞ্জের বাজারে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দেশি ফলের সংকট আর আমদানিকৃত ফলের চড়া দামের কারণে ক্রেতাশূন্য হয়ে পড়েছে জেলার সবচেয়ে বড় ফলের বাজারগুলো। পর্যাপ্ত ফল মজুদ থাকলেও কাঙ্ক্ষিত ক্রেতা না থাকায় লোকসানের সংখ্যায় দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। হবিগঞ্জ জেলা সদরের সবচেয়ে বড় ফলের বাজার চৌধুরী বাজার ফলহাটা। রমজান মাস চললেও জমজমাট কেনাবেচার বদলে অনেকটাই নীরবতা চোখে পড়ে এখানে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশি ফল প্রায় নেই বললেই চলে। পুরো বাজার এখন নির্ভর করছে বিদেশ থেকে আমদানিকৃত ফলের উপর, আর আমদানি খরচ ও উচ্চ শুল্কের কারণে বেড়েছে ফলের দাম। বর্তমানে বাজারে আপেল বিক্রি হচ্ছে প্রতি কেজি 250 থেকে 350 টাকায়, মালটা ও কমলা 300 টাকা, সাদা আঙ্গুর 460 এবং কালো আঙ্গুর 560 টাকা কেজি, ডালিম 480 টাকা, ড্রাগন ফল 350 টাকা এবং খেজুর মান ভেদে বিক্রি হচ্ছে 400 থেকে 2000 টাকা পর্যন্ত। তরমুজের দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। ছোট একটি তরমুজ 300 টাকা, আর বড় হলে দাম উঠছে 600 থেকে 700 টাকায়। সিজন আপনার প্রায় আরো 15 থেকে 20 দিন পরে, এখনো গরমের আবহাওয়া পড়ে নাই, এই জন্য তরমুজ লাগে নাই। আর তরমুজের চাহিদাও কাস্টমারের নাই, এই জন্য তরমুজ একটু কম আছে বর্তমানে, মোটামুটি কোনো রকম। আর দেশীয় ফল কোনো ফল নাই। বাইরের ফল হলে নিত্য প্রয়োজনের ফলের দাম একটু বেশি। আপনার মানুষের যে আকর্ষণ ফলের মানে খাওয়ার জন্য এগুলো আকর্ষণ, মানে দাম দিকে ফলে মানুষ এগুলো মানে কাস্টমারগুলো বেশি আসছে না। ব্যবসায়ীরা জানান, দাম বেশি হওয়ায় গত বছরের তুলনায় এ বছর বেচাকেনা অর্ধেকের নিচে নেমে এসেছে। ফলে লোকসানের আশঙ্কা বাড়ছে তাদের মধ্যে। আর ক্রেতাদের অভিযোগ, বাজার চলে সিন্ডিকেটে। ফলে অতিরিক্ত দামের কারণে ইফতারের তালিকা থেকে ফল কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন অনেকেই। আর এগুলো আসলে সিন্ডিকেটের কারণে এই ফলগুলোর দাম, কমলার দাম, আপেলের দাম, আঙুরের দাম আমরা গরিবে কিনা খাওয়া সম্ভব নাই। আমরা তো ইমামতি করি, আমরা তো এমনি দুর্বল, সাধারণ পিঠে চাকরি করি। 1 কেজি আঙুরের দাম 550 টাকা, বেতন ভাই না 500 টাকা প্রতিদিন, কেমন কিনা খাইতে হবে। মানুষের কখন নাই না করবো কিনা, নীতিগত খাইতে গেলে নেওয়া লাগবো। দাম বেশি হয়, আগের থেকে অনেক বেশি, কত রমজান থেকে রমজানও বেশি হয়। রমজানে ফলের চাহিদা থাকলেও উচ্চ মূল্যের কারণে ক্রেতা ও বিক্রেতা দুপক্ষই এখন চাপে। বাজারে নিয়ন্ত্রণ ও দাম সহনীয় না হলে সাধারণ মানুষের ইফতারের টেবিলে ফল হয়তো আরও দূরের খাবারে পরিণত হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক সহ 2জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাগরদিঘি আমতৈল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ধলাপাড়া ইউনিয়নের গাঙ্গাইর গ্রামের মরহুম মাইনুদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন খুকু। অপরজনের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে যাত্রী নিয়ে একটি অটোরিকশা সাগরদিঘি বাজারে যাচ্ছিল। পথে আমতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় চালক মোয়াজ্জেম হোসেন খুকুকে সাগরদিঘি ট্রমা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকসুদুর রহমান বলেন, মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে সংলাপ এগিয়ে নিতে সহায়তার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানান, তেহরান দুই দেশের মধ্যে আলোচনা সহজ করতে প্রস্তুত রয়েছে। তিনি পাকিস্তান ও আফগানিস্তানকে সুপ্রতিবেশী সুলভ মনোভাব বজায় রেখে সংলাপের মাধ্যমে মত পার্থক্য সমাধানের আহ্বান জানান। সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর এর আগেও ইরান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ইরানের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাম্প্রতিক সময়ে সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আফগানিস্তানের বিভিন্ন এলাকায় পাকিস্তানের বোমা হামলার অভিযোগ উঠেছে এবং দুপক্ষই হতাহতের দাবি করেছে। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই দাবি করেছেন, কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তান নতুন করে হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তান ও আফগান তালেবান সরকারের মধ্যে এখন প্রকাশ্য যুদ্ধ চলছে। এদিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, ডুরান্ট লাইন বরাবর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আফগানিস্তান পাল্টা অভিযান চালাচ্ছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ইংল্যান্ড ইতিমধ্যেই টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে আজকের ম্যাচে নিউজিল্যান্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে। কলম্বোতে সুপার 8-এর ম্যাচে ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচ। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচের কারণে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করেছে। ফলে পাকিস্তান এখন চাইবে ইংল্যান্ড যেন পরবর্তী ম্যাচগুলো জিতে সেমিফাইনালে পৌঁছায়। নিউজিল্যান্ড আজ জিতলে পাকিস্তানের সেমিফাইনাল আশা শেষ হয়ে যাবে। ইংল্যান্ডের পারফরম্যান্সে ছিল এলোমেলো ছাপ। পাকিস্তানের বিপক্ষে 2 উইকেটের নাটকীয় জয় সত্ত্বেও দলের প্রধান ব্যাটসম্যান জস বাটলারের 4 ইনিংসের ব্যর্থতা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ড জয় নিয়ে মরিয়া। চোট ও অসুস্থতা সামলেও 5 ম্যাচের মধ্যে 4টিতে তারা জয় পেয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে কৌশলী 5 স্পিনারের পরিকল্পনা তাদের জয় নিশ্চিত করেছে। নিউজিল্যান্ডের জয় গ্রুপের শীর্ষে তুলে সেমিফাইনালের ভেন্যু নিশ্চিত করবে। তবে পাকিস্তান সমর্থকরা চাইবেন সমীকরণ এত সহজ না হোক। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফিলিস্তিন ইস্যুতে জেদ্দায় ওআইসি নেতাদের সঙ্গে বাংলাদেশের জরুরি বৈঠক। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীনতা জোরদারের কথা তথ্যমন্ত্রীর। আধুনিক প্রযুক্তি নির্ভর গণমাধ্যম ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ সরকারের। ঘরে ঘরে ইন্টারনেট, বিমানবন্দর ও দ্রুতগতির যানেও ফ্রি ওয়াইফাই পরিকল্পনার কথা জানিয়েছেন তথ্য প্রযুক্তি মন্ত্রী। সীমান্ত সংঘাত ঘিরে পাল্টাপাল্টি হামলা, বাড়ছে আঞ্চলিক উদ্বেগ। পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা কমাতে সংলাপের প্রস্তাব ইরানের। এবং
এবং ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচে পাকিস্তানের ভাগ্য, নিউজিল্যান্ডের জয় মানে পাকিস্তানের বিদায়। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।